আমার বিয়ের বয়স পার হয়ে গেছে অনেক আগে, অথচ এখনও আমার বাসা থেকে কেউ ভুলেও আমার বিয়ের কথা বলে না। আমি যে বেকার অক্ষম কিন্তু নয়। সেই ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর থেকে এক হাতে সংসারের হাল ধরেছি। ছোট ছোট ভাই বোনগুলোকে একটু একটু করে বড় করছি, ভালো স্কুল কলেজ পড়ার ব্যবস্থা করছি। মাসের প্রথমে মায়ের হাতে সংসার খরচ বাবদ নিজের উপার্জন করা সমস্ত টাকা তুলে দিয়েছি। বোনগুলোকে ভালো ঘর থেকে পাত্রস্থ করেছি। ছোট ভাইটা ইদানিং রোজগার করা শিখেছে, সংসারে ভুলেও একটা পয়সা দেয় না। আমি কিছু বলি না। 2 মাস আগে বেশ ধুমধাম করে মা ছোট ভাইয়ের বিয়ে দিল, অথচ তার বড় ছেলে যে বিয়ের বয়স পার হয়ে গেছে, মাথায় এক দুটো চুল পাক ধরছে, সে খেয়াল মান নেই। শুধু মা বলছি কেন, কারোই নেই। অতিরিক্ত লজ্জা আত্মসম্মান বোধের জন্য নিজের বিয়ের কথা কাউকে মুখ ফুটে বলতে পারি না। খুব হতাশ লাগে, সব কিছু অর্থহীন মনে হয়। রোজ রোজ গাদা খাটুনি খাটতে খাটতে আমি বড্ড ক্লান্ত। কাঁপা কাঁপা হাতে এতটুকু লিখে একটা ফেসবুক গ্রুপে পরিচয় গোপন রেখে পোস্ট করে দিল রূপায়ণ। আসলে এই গ্রুপে সবাই সবার সমস্যার কথা লিখে পোস্ট করে। ছোট ভাইয়ের বিয়ের পর থেকে মনটা বেশ বিক্ষিপ্ত হয়ে আছে। রূপায়ণকে দেখলে মা সবসময় তেলতেলে হাসি দিয়ে সংসারে কী কী লাগবে, বোনদের বাড়ি কখন কি পাঠাতে হবে, সব কিছু লিস্ট হাতে ধরিয়ে দেয়। রূপায়ণা হাসি মুখে সবার সব আবদার পূরণ করতে করতে 32টি বসন্ত একাকী কাটিয়ে দিল। তবে আজকাল রাতে ঘুম হয় না। অবুঝ মনটা চাতক পাখির মতো কারো অপেক্ষায় দিন গুনে। খুব কি ক্ষতি হতো রূপায়ণকে বিয়ে করালে? অল্প বয়সে পড়াশোনা বাদ দিয়ে সংসারের সমস্ত ভার কাঁধে তুলে নিয়েছিল রূপায়ণ। সেইভাবে কারো সাথে প্রেমটাও হয়নি। একা একা বিয়ের করার কথা মুখচোরা লাজুক ছেলেটা ভাবতেও পারে না। ফোনের শব্দ পেয়ে উঠল রূপায়ণ। পোস্টটা অ্যাপ্রুভ হয়েছে। ফোনের লক খুলে রূপায়ণ কমেন্ট পড়তে লাগলো। বেশ সাড়া ফেলেছে পোস্টটা, তবে কিছু কমেন্ট পড়ে মনটা তিক্ততায় ভরে গেল। সব জায়গায় টক্সিক মানুষজন হাজির। কেউ কেউ আবার রূপায়ণকে ভেড়া বলদ বলেছে। রূপায়ণ ব্যর্থ, নিজের সমস্যা কাউকে সঠিকভাবে বোঝাতে পারল না। কিছু কমেন্ট পরে রূপায়ণ উপলব্ধি করলো, সত্যি রূপায়ণের মা ভাই বোনদের প্রয়োজনে টাকার অটো মেশিন। তা না হলে কেউ ভুলেও রূপায়ণে বিয়ের কথা বলে না কেন? ভীষণ মন খারাপ নিয়ে ফোনটা অফ করে উঠে পড়ল রূপায়ণ। সারাদিন কাজকর্ম সেরে রাতে শোবার সময় ফোনটা অন করলো। কমেন্ট অপশনে টু মারল রূপায়ণ। স্ক্রল করতে করতে একটা কমেন্টে চোখ আটকে গেল। একটা মেয়ে আইডি কমেন্ট করেছে, প্লিজ ইনবক্স মি, আমার আপনাকে কিছু বলার আছে। এভাবে অপরিচিত একটা মেয়েকে মেসেজ দেওয়া কি ঠিক হবে? একটা অপরিচিত মেয়েকে ইনবক্সে নক দেওয়া কি ঠিক হবে? ভাবতে ভাবতে অবাধ্য আঙুলগুলো ছোট্ট করে একটা মেসেজ টাইপ করে ফেললো। রূপায় ইতস্তত করে মেসেজটা সেন্ড করে দিল। তারপর অধীর আগ্রহে উত্তরের অপেক্ষা করতে লাগলো। মেয়েটা বোধহয় ফোনটা হাতে নিয়েই বসেছিল। ঝটপট সেই পোস্টের স্ক্রিনশট সহ উত্তর দিল, সত্যি কি আপনি এই পোস্টটা করছেন? রূপায়ণ বেশ অবাক হলো। লিখলো, মিথ্যে বলবো কেন? মেয়েটা লিখলো, না মানে আপনাকে দিয়ে 8জন এই পর্যন্ত এই পোস্টের মালিক দাবি করছেন। কি যুগ আসলো রে বাবা! একটা পোস্ট নিয়ে মানুষ এমন করতে পারে? রূপায়ণের জানা ছিল না। রূপায়ণ লিখল, আপনাকে আর কে কে মেসেজ দিয়েছে আমি জানি না, তবে এই পোস্টটা আমিই করেছি। যাই হোক, কিছু বলার থাকলে বলতে পারেন। আমার দেরি হচ্ছে, আমি ঘুমাবো। আরে মশাই, রাগ করছেন কেন? আমার সত্যি এই পোস্টের মালিককে কিছু বলার আছে। আগে বলুন আপনার বয়স কত? রূপায়ণ একটু বিরক্ত বোধ করলো। অপরিচিত একটা মেয়ে, সে নিজের বয়স বলবে কেন? আজব। তবে রূপায়ণ যে এই পোস্টটা সত্যি করেছে তার প্রমাণ দিল। মেয়েটা দীর্ঘ একটা মেসেজ লিখল, শুনুন, আমার নাম অনুপমা ঘোষ, বয়স 21 বছর, দেখতে খুব একটা খারাপ না, পড়াশোনা এসএসসি পাস, মা বাবা নেই। ছোটবেলা থেকে জেঠু জেঠির সংসারে অনাদর অবহেলায় বড় হয়েছি। জেঠু নিজের মেয়েদের অনেক পড়াশোনা শিখে ভালো ঘর থেকে পাত্রস্থ করলেও আমার বেলায় বেশি বয়সী কিংবা বউ মারা গেছে, 1 বাচ্চা 2 বাচ্চার বাপ এই টাইপের ছেলেদেরকে আমাকে বিয়ে করার জন্য ধরে নিয়ে আসেন। কেন বলুন তো? ভালো ঘরে বিয়ে দিতে গেলে তো ছেলেপক্ষকে অনেক টাকা পয়সা যৌতুক দিতে হবে। আমার মতো অনাথ মেয়ের পিছনে এত টাকা খরচ করতে তাদের বয়েই গেছে। আপনার পোস্টটা পড়ার পর আপনার জন্য আমার অদ্ভুত মায়া হচ্ছে। কেন হচ্ছে জানি না। তবে বিয়ে যখন আমাকে বেশি বয়সী কোনো পুরুষকেই করতে হবে, তবে আপনাকে করলে মন্দ কী? আপনার যদি আমার এই মেসেজটা পড়ার পর আমার প্রতি একটু আগ্রহ কাজ করে, তবে জানাবেন। এই পর্যন্ত 17.5 বার মেসেজটা পড়া হয়ে গেছে। রূপায়ণ কী উত্তর দিবে ভেবেই পেল না। তবে রূপায়ণের খুব ভালো লাগছে। অপরিচিত একটা মেয়ে রূপায়ণ চেনে না জানে না,
কোনোদিন দেখেনি। তারপর সরাসরি বিয়ের কথা বলেই দিল। সত্যি এই জেনারেশনের মেয়েগুলো অনেক এগিয়ে। রূপায়ণ সময় নিয়ে টাইপ করলো, মেসেজে এত কথা বলা যায় না, আমরা কি ফোনে কথা বলতে পারি? মেয়েটি মেসেজ দেখলো, তবে সাথে সাথে উত্তর দিল না। প্রায় 13 মিনিট পর নিজের থেকে কল ব্যাক করলো। রূপায়ণ রিসিভ করলো, হ্যালো, কেমন আছো? মেয়েটা কোকিল কণ্ঠ, শুনতে বেশ ভালো লাগলো। রূপায়ণ মাথা চুলকায় লাজুক হেসে বলল, ভালো আছি। কিছু মনে করবেন না একটা প্রশ্ন করি? অবশ্যই। রূপায়ণ বলল, আপনি বললেন জেঠু জেঠির কাছে মানুষ হয়েছেন, তবে টাচ ফোন পেলেন কোথায়? ছোটবেলা থেকে টাকা জমানোর বদ অভ্যাস আছে আমার। টাকা জমিয়ে রাতুল দাদাকে দিয়েছিলাম, দাদা আর কিছু টাকা ভরে কিনে দিয়েছিল। রাতুল দাদা আমার জেঠু ছেলে। ও, আপনার মা আপনাকে বিয়ে দেয় না কেন? আপন মায়েরা আবার এমন হয় নাকি? আসলে আমার মাকে পুরোপুরি দোষ দেওয়া যায় না। ছোটবেলায় বাবাকে হারিয়ে সংসারে হাল ধরেছি। একটানা অনেক বছর একা হাতে সংসার সামলেছি। প্রতিবেশীরা প্রায় আমার মায়ের কান ভাঙায় আমি বিয়ে করে যদি সংসারে আর খরচ না দেই, যদি বউ নিয়ে আলাদা হয়ে যাই। সেই ভীতি থেকে আমার মা ভুলেও আমার বিয়ের কথা বলে না। এখন তো আরও বলে না, কারণ আমার বোনেরা মাকে বলতে দেয় না। ঘরে বউ এলে তাদের বাপের বাড়ি আসা বন্ধ হয়ে যাবে, কিংবা তাদের বদ্দা যদি দায়িত্ব পালন না করে, অনেকটা সেই ভয় থেকে। তবে ইদানিং আমার একাকিত্ব একটু ভালো লাগে না। প্রচণ্ড মাথা ব্যথা হলে কিংবা জ্বর হলে একাকী ছটফট করি। ওষুধ খেয়ে ঘন্টার পর ঘন্টা বিছানায় পড়ে থাকি। তখন খুব করে চাই কেউ আমার অসুখে অস্থির হোক, পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেখ। গভীর রাতে ঘুম ভেঙে তার ঘুমন্ত মায়াবী মুখটা দেখে বাকি রাতটুকু কাটিয়ে দিই। তবে লজ্জায় কাউকে বলতে পারি না। আমাকে তো বলেই দিলেন, আপনি তো আমার বাড়ির লোক না। যদি বলি আপনার বাড়ির লোক হতে চাই, আপনি অনেক ছোট, আমার থেকে অনেক বেশিই ছোট। এত ছোট মেয়েকে বিয়ে করা ঠিক হবে না বোধহয়। আপনার বয়স কত? 36+। মাত্র 15 বছরের বড় ছোট আমরা। আমার বয়সে কোনো সমস্যা নেই। এখন আপনার আবেগ কাজ করছে, তবে এই আবেগ বেশি দিন থাকবে না। তখন আমাকে অসহ্য লাগবে আপনার। বয়স ছোট দেখে যে ইমমেচিওর হব, ভাবলেন কি করে? আপনার ধারণা নেই আমার জন্য কী টাইপের ছেলে দেখা হচ্ছে। বেশি বয়সী ছেলেকে যখন বিয়ে করতে হবে, আপনাকে করলে ক্ষতি কী? আমার বাড়ি থেকে আমাকে আর জীবনেও বিয়ের কথা বলবে না। কিন্তু আপনি তো বিয়ে করতে চান, বলেন চান না? হ্যাঁ চাই। তাহলে আপনার পরিচিত কাউকে নিয়ে আমাদের বাসায় আসুন, আমার জেঠুকে বিয়ের কথা বলুন। ইয়ে মানে তারা কি ভাববে? কিছু ভাববে না। তারা আমাকে ঘাট থেকে নামাতে পারলে বরং হাঁপ ছেড়ে বাঁচে। রূপায়ণ সাহস করে বলল, ওকে ঠিকানা দিন। আমাকে দেখে নেবেন না একবার? কাল সামনাসামনি দেখব। যদি পছন্দ না হয়? রূপায়ণ লাজুক হেসে বলল, পছন্দ না হলে বিয়ে করব। উল্টে আপনারই আমাকে পছন্দ হবে না। অনুপমা হালকা হাসি রূপায়ণের কথা রিপিট হলো, পছন্দ না হলেও আপনাকে বিয়ে করব। কথা বলতে বলতে রাত গভীর হয়ে গেছে। কারো ফোন রাখার তাড়া নেই। দুজনে দুজনের ভালো লাগা মন্দ লাগা সুখ দুঃখের গল্প করে রাতটা কাটিয়ে দিল। ভোরের দিকে ফোন রেখে রূপায়ণ ঘুমিয়ে গেল। ইতিমধ্যে মা বার কয়েক ডেকে গেছে। রূপায়ণ বেলা 11টার সময় ঘুম থেকে উঠল। মা বিরক্ত হয়ে বলল, আজ দোকানে যাবি না? রূপায়ণ রুটি ছিঁড়ে খেতে খেতে বলল, না। সে কি, কেন? একটা দিন কাজে না গেলে কৈফিয়ত দিতে হবে মা? কই, ওরব তো কিছু বলো না। নন্দিতা দেবী দমে গেলেন। ছোট ছেলেকে বিয়ে দেওয়ার পর থেকে বড় ছেলেটার মন মেজাজ ঠিক থাকে না। ভালো কথা বললেও কেমন খিটখিট করে। নন্দিতা দেবী সবই বুঝেন, ভয়ে কিছু বলে না। যদি মুখ ফুটে বড় ছেলেটার বিয়ের কথা বলে ফেলে, মেয়েগুলো রীতিমতো নন্দিতা দেবীকে শাসিয়েছে। সত্যি তো, বড় ছেলেটার বিয়ে করালে সংসার সব দায়িত্ব পালন করবে কে? রূপায়ণ জলখাবার খেয়ে দাড়ি সেভ করলো, মাথায় কালার লাগালো, তারপর সময় নিয়ে স্নান করলো, গায়ে দামি শার্ট জড়িয়ে নিও, হাতে ঘড়ি পড়তে পড়তে আয়নায় এক ঝলক নিজেকে দেখে নিল। রূপায়ণ দেখতে লম্বা চওড়া, পেটানো শরীর, মাথায় ঘন চুল, টিকলো নাক, শ্যামবর্ণ মুখ। এত বয়স হয়েছে দেখলে বোঝার উপায় নেই। একদম যে কেউ পছন্দ করে ফেলবে। শারীরিকভাবে একদম ফিট। এত সেজেগুজে কই যাচ্ছিস? মেয়ে দেখতে যাব। অরূপ চমকে উঠল, বড় বড় চোখ করলো, বলল, এই বয়সে তুই বিয়ে করবি দাদাভাই? তুই আমার ছোট হয়ে বিয়ে করছিস? আমি তোর বড়দাদা হয়ে বিয়ে করলে ক্ষতি কি তাতে? অরূপ ব্যঙ্গ করে বলল, বুড়ো বয়সে ভীমরেতি। রূপায়ণ কথাটা গায়ে মাখল না, শুধু এক পলক ছোট ভাইয়ের মুখ পানে তাকালো। বিয়ের কথা শুনলেই এই অবস্থা। বউ নিয়ে বাড়ি এলে কী হবে কে জানে। ঠিকানা অনুযায়ী একটা গ্রামের আধা পাকা বাড়ির উঠোনে এসে দাঁড়ালো রূপায়ণ। সাথে একজন বয়স্ক ঘটক এনেছে। কাকে চাই? একজন বয়স্ক ভদ্রলোক, পরনে লুঙ্গি, ভারী শরীরে গামছা জড়ানো। রূপায়ণকে দেখে এগিয়ে এলো। ঘটক তেলে তেলে হাসি দিয়ে বলল, খবর পেয়েছি আপনাদের বাড়ি বিয়ের উপযুক্ত মেয়ে আছে, তাই দেখতে এলুম। ভদ্রলোক হাঁক ছেড়ে ডাকলেন,
কই গো রাতুলের মা, শিগগির এসো, অতিথি এসে। ভদ্রমহিলা আধামাথা ঘোমটা টেনে ছুটে এলেন। ভদ্রলোক নিচু কণ্ঠে ফিসফিস করে কিছু বলতে ভদ্রমহিলা হাসি হেসে মুখ করে বলেন, আপনার ভেতরে এসে বসুন। বসার ঘরে রূপায়ণকে আর ঘটককে বসতে দেওয়া হলো। ভদ্রলোক সোফায় গা এলিয়ে দিয়ে অনুপমা গুনগান করেছে। ভদ্রমহিলা চা জলখাবার দিল। তারপর অনুপমা বসার ঘরে নিয়ে আসা হলো। রূপায়ণ সবাই গরম চাপে চুমুক দিয়েছে। হঠাৎ দরজায় অনুপমাকে দেখে থমকে গেল। চাটা আস্তে করে টেবিলের উপর নামিয়ে রাখলো। পশ্চিম আকাশে লাল রাঙা সূর্যটা একটু একটু ডুবে যাচ্ছে। এক পাশলা মিটেরও জানলার ফাঁকে গলে অনুপমার সুন্দর মুখখানিতে লুটিয়ে পড়ছে। দেখতে কি যে ভালো লাগছে! একটা মেয়ে দেখতে এতটা সুন্দর হয় না? কি রূপায়ণ চোখে এত সুন্দর লাগছে! সুন্দর মুখখানি জুড়ে একরাশ স্নিগ্ধতা। এই রূপায়ণের রাজকন্যা রূপায়ণের বউ হবে ভাবতে মনটা খুব পুলকিত হলো। বুকটা ঘরবে পড়ে গেল। মা, নাম কি তোমার? অনুপমা। আহা, সেই কোকিল কণ্ঠ! লোকে বলে যার কণ্ঠ সুন্দর তার চেহারা সুন্দর হয় না। তবে আশ্চর্যভাবে এই মেয়ের কণ্ঠও সুন্দর, চেহারাও মায়াকাড়া। ঘটক বলল, ছেলে মেয়ে আলাদা করে একটু কথা বলো, কি বলেন? অবশ্যই অবশ্যই। অনুপমা, ওনাকে ঘরে নিয়ে যাও। সাথে পাশের বাড়ির 6 বছরের মেয়ে নীতিকেও পাঠিয়ে দিল জেঠু। রূপায়ণ ধীর পায়ে অনুপমার সাথে গেল। ঘরে গিয়ে একটা চেয়ার টেনে বসলো। অনুপমার দিকে এক পলক তাকিয়ে আস্তে করে বলল, কাল রাতে মিথ্যে কথা বললেন কেন? অনুপমা বিষাদ রাখা মায়াবী চোখ তুলে তাকালো। কয়েক সেকেন্ডের ব্যবধানে 4 চোখের মিলন হলো। ওই অতটুকু দৃষ্টি বিনিময়ে রূপায়ণের বুকের ভেতরে তানপুরার করুণ সুর বেজে উঠল। ভেতরে ভেতরে ছটপটে উঠল। গতকাল রাতে অনুপমা ফোনে যতটা চটপটে স্বরে কথা বলছিল, সামনাসামনি ততটাই স্থির। অনুপমা দম করে বড় করে দম ছাড়ল। পূর্বের কথা রেশ ধরে বলল, কি হলো, কথা বলবেন না? অনুপমা মাথা নিচু করে ছোট্ট করে উত্তর দিল, কি মিথ্যে বলছি? রূপায়ণ শব্দহীন হাসল। বলল, এত সুন্দর মেয়েটা সত্যি কি আমার বউ হতে চাই, নাকি আমি দিবা স্বপ্ন দেখছি? গতকাল রাতে আমায় ফোনে কেউ একজন বলেছিল সে দেখতে খারাপ, তবে এতটা না। আমি সত্যিই একদম আশা করিনি। অনুপমা খুব লজ্জা পেল। রূপায়ণ মুগ্ধ দৃষ্টিতে অনুপমাকে দেখছে। নারীর শাড়িতেই নারীর আসল সৌন্দর্য। কোমর পর্যন্ত ঢেউ খেলানো চুলগুলো ছেড়ে দেওয়া, ফর্সা মুখে কোনো প্রসাধনীর ছোঁয়া নেই, শুধু ভাসা ভাসা চোখ দুটো মোটা করে কাজল টেনেছে। কপালের মাঝখানে খুব যত্ন করে একটা লাল টিপ পড়েছে। ব্যাস, এতটুকু সাথে দেখতে কি ভালো লাগছে! রূপায়ণ বলল, বিয়ের ভালো দিনক্ষণ দেখে কোনো মন্দিরে সেরে ফেলতে চাই, আপনি কি বলেন? অনুপমা কেঁপে উঠল। নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমছে। হাতের উল্টো পিঠ দিয়ে মুখটা মুছে নিয়ে বলল, আপনি যা ভালো মনে করেন। আপনার বাড়িতে কেউ থাকবে না বিয়েতে? না। এ থেকে আপনার ফ্যামিলির কোনো আপত্তি আছে? হয়তো নেই। অনুপমা প্রথমবার রূপায়ণের কণ্ঠে নিজের নাম শুনে অনুপমা আবেশের চোখ দুটো বন্ধ করে ফেলল। আস্তে করে বলল, কি? এখনও সময় আছে, ভেবে বলুন। সত্যি কি আমায় বিয়ে করতে চান? আসলে আপনাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে গেলে প্রথমে প্রথমে আপনাকে অনেক তিক্ততা সহ্য করতে হবে, কটু কথা শুনতে হতে পারে। কারণ সবসময় আপনাকে সেভ করার জন্য আমি বাড়িতে থাকবো না। সেই ছোটোবেলা থেকে লোকের বেশি কথা শুনে তিক্ততা হজম করে বড় হয়েছি। চটপটে স্বভাবের জন্য জেঠির হাতে খুব মাইর খেয়েছি। আমার কোনো সমস্যা হবে না। তবে আমার একটা বদ অভ্যাস আছে। কি? কেউ যদি আমায় 10টার বেশি কথা শোনায়, তাহলে আমি দুটো শুনিয়েই দেই এবং মুখের উপর চটার চটার উচিত কথা বলেই দেই। আপনাকে বিয়ে করায় আমার আপনার মা বা বোন যদি আমার সাথে বা আপনার সাথে অন্যায়ভাবে বেশি খারাপ ব্যবহার করে, তাহলে একটা সময় পর আমি কিন্তু আর চুপ থাকবো না। আরে, বিয়ের আগে শাশুড়ি ননদের সাথে ঝগড়া করবেন? আমায় বলছেন? ভুল বললেন। আগ বাড়িয়ে আমি কারোর সাথে ঝগড়া করি না। তবে কেউ যদি আমায় অযথা ঘাটাতে আসে, তাকে ছেড়ে দেই না। একসময় আমি তাদের প্রিয়জন ছিলাম, এখন প্রয়োজন হয়ে গেছি। তারপরে দায়িত্বগুলো হাসি মুখে পালন করে যাই। কি করব বলুন? এত বছরের অভ্যাস সহজে কি ছাড়া যায়? তবে স্বামী হিসেবে আমি আপনার সমস্ত দায়িত্ব পালন করব, কোনো কিছুর অভাব রাখবো না। আপনাকে কখনো অভিযোগ করার সুযোগ দেব না। রূপায়ণ উঠে দাঁড়ালো, বলল, আসছি। আপনাকে আর বসার ঘরে যেতে হবে না। ভালো থাকবেন। ঘটক মেয়ে জেঠুকে বলল, সদর ছেলেদের নিজস্ব দোতলা বাড়ি আছে। ছেলের বাজারে রঙের দোকান। ছেলেরা 2 ভাই 3 বোন। অল্প বয়সে বাপ মারা গেছে, তাই বড় ছেলে হিসাবে সংসারে হাল ধরে সবগুলো ভাই বোনকে মানুষ করে বিয়ে দিয়েছি। সেই পাকে ছেলের বিয়ের বয়সটা কবে পেরিয়ে গেছে
বোন 3জন বিয়ে হয়ে গেছে, বাড়িতে বিধবা মা, ছোট ভাই, ভাই বউ আর ছেলে থাকে। আপনাদের মেয়ে বিয়ে হলে বেশ সুখেই থাকবে। তাহলে ঠিকানাটা দিয়ে যাব, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন। এমন ছেলে লাখে একটা জুটে। জেঠু সংকোচ করে বলে, ইয়ে মানে আপনাদের কিছু আবদার আছে কি না? না না, ছেলে যৌতুক নিয়ে বিয়ে করবে না, এবং আপনাদের আপত্তি না থাকলে ভালো দিনক্ষণ থেকে বিয়েটা কোনো মন্দিরে সেরে ফেলতে চাই। বিয়ের যাবতীয় খরচ ছেলে বহন করবে। আনন্দে জেঠির চোখ মুখ জলজল করে উঠল। বিড়বিড় করে বলল, ভালোই হলো, অপয়া মেয়েটাকে বিদায় করতে পারলে 1 পয়সাও লাগলো না। অতিরিক্ত উত্তেজনায় জেঠি বলে বসলো, আমাদের আর গিয়ে দেখার দরকার নেই, আমরা রাজি। জেঠু জেঠিকে চোখ রাঙানি দিল, চাপা কণ্ঠে বলল, চুপ করো বেদম মহিলা, বোধ বুদ্ধি লোপ পেয়েছে তোমার, এভাবে বললে তারা কী ভাববে? জেঠি দমে গেল। রূপায়ণ বসার ঘরে বসলো। জেঠি বলল, বাবা, তোমার যে এত বয়স, চেহারা দেখে বোঝা যায় না। রূপায়ণ মৃদু হাসলো। জেঠি বলল, রাতে 4টা ডাল ভাত খেয়ে যাবেন? রূপায়ণ বলল, আজ আর কিছুই খাবো না, অন্য দিন। আমার কার্ডটা রাখুন, দিনক্ষণ ঠিক করে আমাকে জানাবেন। আর একটা কথা। জেঠি বলল, কী কথা? রূপায়ণ ইতস্তত করে বলল, বিয়েতে কিন্তু আমার বাড়ির লোক থাকবে না। আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, উঠি। আচ্ছা, দেখে শুনে যাইও। গাড়িতে বসে রূপায়ণ অপরিচিত নাম্বারে ব্যস্ত হতে কল দিল। অনুপমা ফোন রিসিভ করতে বলল, কে? এতটুকু সময়ের মাঝে ভুলে গেলেন? ফোন নাম্বার পেলেন কোথায়? ওই পিচ্চি মেয়েটার কাছ থেকে নিয়েছি। অনুপমা শব্দহীন আসলো। রূপায়ণ বলল, আপনার বালিশের নিচে 1002 টাকা রাখা আছে, পছন্দ মতো কিছু কিনে নেবেন। অযথা এতগুলো টাকা রেখেছেন কেন? প্রথমে দেখতে গেলে কিছু দিতে হয়, এটাই নিয়ম। তবে সরাসরি আপনার হাতে দিলে যদি অপমান বোধ করেন, তাই সাহস পাইনি। অনুপমা বলল, আপনার এত বয়স কিন্তু বোঝা যায় না, নাকি মিথ্যে কথা বলেছিলেন? সত্যি বোঝা যায় না? না। আমায় দেখতে কেমন লাগে? অনেক ইয়ং। কথাটা বলে দাঁতে জিভ কাটলো অনুপমা। রূপায়ণ শব্দহীন আসলো। ফিসফিস করে বলল, থাক, আর লজ্জা পেতে হবে না, এখন রাখছি, রাতে কথা হবে। আচ্ছা। রাতে বাড়ি ফিরে বসার ঘরে দেখলো রূপায়ণের 2 বোন, মা, ছোট ভাই, ছোট্ট ভাই, বউ সবাই বসে আছে। রূপায়ণ বোনদের দেখে এগিয়ে এলো। হাসি মুখে বলল, কী ব্যাপার, তোরা এলি? ভালো আছিস? রূপা বলল, ভালো থাকি কী করে বদ্দা ভাই? শুনলাম তুই নাকি বিয়ে করছিস। রূপায়ণ চমকে উঠল, তবে প্রকাশ করলো না। দীর্ঘরা বলে, কে বলছে তোদের অরূপ? মিথ্যে কিছু বলছে কি? রূপায়ণ দৃঢ়কণ্ঠে বলল, আমি যদি বিয়েও করি, তোদের কি সমস্যা? বুড়ো বয়সী লোক হাসাবি? আবার বলছিস আমাদের কি সমস্যা? রূপায়ণ তাচ্ছিল্য করে একটা হাসলো। মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, মা, আমাকে দেখে বলো তো, আমি কি সত্যি বুড়ো হয়ে গেছি? নন্দিত দেবী কিছু বলল না, যেন মুখে কুলু বেটেছে। তবে ছেলেমেয়েরা যে যাই বলুক, তিনিও মনে মনে চান রূপায়ণ বিয়ে করুক, সবার মতো রূপায়ণের একটা নিজের সংসার হোক। রূপায়ণ ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দিয়ে বসলো। অরূপ বলল, সত্যি তুই মেয়ে দেখতে গিয়েছিলি আজ? হ্যাঁ। মানে কি? আমাদের কাউকে না বলে তুই একা একা বিয়ের জন্য মেয়ে দেখতে চলে গেলি? এই বয়সে এসে তুই এত বিয়ে পাগল হয়ে গেছিস বদ্দাদা ভাই? রূপায়ণ চোখ তুলে তাকালো। অরূপের চোখ মুখ স্পষ্ট বিরক্তের ছাপ। তার ভাই বোনগুলো কবে এতটা স্বার্থপর হয়ে গেল? অথচ এই ভাই বোনগুলোর জন্য রূপায়ণ নিজের যৌবনের হাসি মুখ বিসর্জন দিয়েছিল। দীপা বলল, কী হলো, কথা বলছিস না যে বদ্দা ভাই? রূপায়ণ সে কথার উত্তর দিল না। দীর্ঘণ্ঠে বলল, বেড়াতে এসছিস? যতদিন খুশি থাক, তবে আমি কি করব না করব সেই ব্যাপারে যদি কেউ একটা কথা বলিস বা নাক গলানোর চেষ্টা করিস, তোদের মতো আমিও ভুলে যাব তোরা আমার সন্তান তুল্য ভাই বোন। কথাটা বলে চলে গেল রূপায়ণ। দীপা কেঁদে দিল। মাকে চিৎকার করে বলল, তোমার ছেলে যৌবনের টান ধরেছে মা, সে এখন বিয়ে করার জন্য মরে যাচ্ছে। কেন এত বয়সে বিয়ে করতে হবে তাকে? মেয়ে দেখে এসেই এত বড় কথাটা আমাকে বলে দিল। বউ বাড়ি এলে বোধহয় বাপের বাড়ি আসাই বন্ধ করে দিবে আমাদের। অরূপ বলল, এখনও সময় আছে মা, বদ্দা ভাইকে আটকাও। নন্দিতা দেবী আর চুপ করে থাকতে পারল না। বলল, কেন আটকাবো? রূপায়ণ বিয়ে করলে সম্পত্তির ভাগ হয়ে যাবে দেখে? তুই পুরো সম্পত্তির দোকান একা লুটেপুটে খেতে পারবি না দেখে? এতে তোর স্বার্থ লুকিয়ে আছে। আমি মা হয়ে তোকে বিয়ে করাতে পারলে রূপায়ণকে কেন বিয়ে দিতে পারবো না? আমার এই ভুল হয়েছে। সারা জীবন বড় ছেলেটার ঘাড় ভেঙে তোদের খাইয়েছে পড়িয়েছে, কখনো বড় ছেলেটার মনের ভেতরে কী চলে বোঝার চেষ্টা করিনি। অমনি অমনি পাল্টি খেলে মা তুমি? অরূপ, মুখ সামলে কথা বল। দীপা বলল, এতই যখন বড় ছেলের জন্য অস্থির, তাহলে এতদিন বড় ছেলেকে বিয়ে দাওনি কেন? তোদের জন্য বিয়ে দেয়নি। তোরা তো শ্বশুরবাড়িতে সংসার করিস, তোদের শাশুড়িকে ভালো লাগে না, ঝগড়াঝাটি করে প্রায় বাবার বাড়ি এসে পড়ে থাকিস। তোর ননদ তো তোর ভয়ে তার বাপের বাড়ি আসাই বন্ধ করে দিয়েছে। রূপায়ণের বউয়ের যদি তোদের মতো ননদ শাশুড়িকে ভালো লাগে না,
তখন কোথায় যাবি তোরা? দীপা দমে গেল। অরূপের বউয়ের সামনে মা এত বড় কথা বলতে পারলো? অরূপের কথাগুলো মাথা গরম করে আজ এই বাড়িতে আসার ভুল হয়েছে। নন্দিতা দেবী বলল, রূপায়ণ এতগুলো বছর পর যখন মুখ ফুটে বিয়ের কথা বলেছে, তখন তোরা আর কেউ বাধা হয়ে দাঁড়াবি না। ছেলেটা সারা জীবন ত্যাগ করে গেল, বিনিময়ে কী পেল? রাতে অনুপমা নিজ থেকে ফোন দিল। রূপায়ণ ফোন রিসিভ করলো, চুপ করে রইল। মন খারাপ? রূপায়ণ ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অনুপমা চিন্তিত হলো। আবারও বলল, কি হয়েছে আমাকে বলা যায় না? আমার বিয়ের কথা শুনে আমার ভাই বোনগুলো একটুও খুশি না, অথচ ওদের জন্য আমি কি করিনি অনুপমা? স্বার্থের টান পড়লে মুখগুলো হঠাৎ করে অচেনা হয়ে যায়। ঠিক বলছো, আমিও ভুলেই ছিলাম। ওরা আমার স্বার্থের জন্য ভালোবেসেছে। মন খারাপ করবেন না, একদিন সব ঠিক হয়ে যাবে। অনুপমা জেঠি যতই বলুক ছেলের সম্বন্ধে খোঁজখবর নেওয়ার দরকার নেই। হাজার হলো বাম্মা মরা মেয়ে, অচেনা ছেলের সাথে এভাবে হুট করে বিয়ে দেওয়া যায় না। তাই রাতুলকে দিয়ে রূপায়ণের দোকানে বাড়ির আশেপাশে খোঁজ লাগিয়েছে। সবাই রূপায়ণকে ছেলে হিসেবে ভালোই বলেছে, খুব প্রশংসা করেছে। রূপায়ণ রঙের দোকানও বড়, ছেলেটার বেশ নামডাক। রূপায়ণ ফোন করে পঞ্জিকা দেখে বিয়ের দিনক্ষণ বলে দিয়েছে জেঠু। পহেলা ফাল্গুন রূপায়ণ অনুপমার বিয়ে। রূপায়ণ আজ সকালে বিয়ের শাড়ি গহনা কসমেটিক ঘটককে দিয়ে অনুপমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ও সরাসরি মন্দিরে চলে যাবে। ফোনে অনুপমাকে বলে দিয়েছে, রেডি হয়ে জেঠিসহ আরও কে কে আসবে সবাইকে সাথে নিয়ে মন্দিরে চলে এসো, আমি অপেক্ষা করব। অনুপমা রাতুল দাদার বউ রাঙা বেনারসি শাড়ি পরিয়ে দিল, ফর্সা মুখে হালকা পাউডার লাগিয়ে দিল, তারপর কপালের মাঝখানে একটা লাল টিপ পরিয়ে দিয়ে চারপাশটা সুন্দর করে নকশা এঁকে দিল। চোখে মোটা মোটা করে কাজল টেনে দিল, ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক পরিয়ে দিল। রূপায়ণে পাঠানো স্বর্ণের গলার হার, হাতের বালা, কানের দুল, আংটিগুলো পরিয়ে দিল। চুলগুলো বউ খোপা বেঁধে দিল, মাথায় বউ ওড়না পরিয়ে দিল। কই হলো তোদের? জেঠি তাড়া দিতে এসে অনুপমাকে দেখে বুকে টেনে নিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলো, বধূ বেশে আমার অনুপমাকে কি সুন্দর লাগছে। আশীর্বাদ করি জীবনে অনেক সুখী আমা। অনুপমা জেঠির পায়ে হাত দিয়ে প্রণাম করলো। জেঠি বলল, চল, দেরি হয়ে যাচ্ছে। আর শোন, তোর ব্যাগে দুটো সুতি শাড়ি দিয়ে দিয়েছি, তোর শ্বশুরবাড়িতে গিয়ে পরিস। আর তোর যখন প্রয়োজন হবে সবসময় বরের কাছে বলবি তোর জেঠু বলেছে রূপায়ণ ছেলেটা খুব ভালো। অনুপমা কেঁদে দিল। চেনা বাড়ি ঘরগুলো ছেড়ে যেতে হবে ভাবতেই মনটা বিষণ্ণতায় ভরে গেল। জেঠি মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদে না মা, কোনো মেয়েই বাপের বাড়িতে চিরদিন থাকে না। আমি খুব ছোটোবেলায় এই বাড়ির বউ হয়ে এসেছিলাম, সংসারে মায়ায় পড়ে গেছি, এখন বাপের বাড়ির দিকে মন পড়ে না। চল চল, দেরি হয়ে যাচ্ছে। রূপায়ণের বন্ধু গোবিন্দ পুরো মন্দিরে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে ফেলছে, আবার সাথে ক্যামেরা নিয়ে এসেছে। রূপায়ণ বরবেশে অনুপমার জন্য অপেক্ষা করছে আর বারবার ঘড়ি দেখছে। গোবিন্দ নিচুকণ্ঠে বলে, কি বন্ধু, কেমন লাগছে? অস্থির। সবার বিয়ের আগ মুহূর্তে এমন অস্থির অস্থির লাগে বন্ধু। নতুন সম্পর্ক, নতুন অনুভূতি, সাথে পরিচিত হওয়ার আগে ঠোঁটের কোণে ঝিলমিলে হাসি, বুকের ভিতর দুরু দুরু করে, ইস, আমিও যদি এই বয়সে তোর মতো আর একটা বিয়ে করতে পারতাম। রূপায়ণ গোবিন্দের মাথায় চারটি মেরে বলল, তোর বউকে ফোন করে বলবো? এই না না, খবরদার, তাহলে তোর বিয়ে উপলক্ষে রাতে ভালো মন্দ খাবার জুটবে না। তুই শুধু শুধু ঝামেলা করলি গোবিন্দ। অনুপমাকে নিয়ে না হয় এখান থেকে বিয়ের পর আমার বাড়িতে উঠতাম। গোবিন্দ বলল, তোর ভাই বোনগুলো আমার ভালো করে চেনা আছে, এক একটা হারামি, বুঝলি? তুই নতুন বউ নিয়ে বাড়ি গেলে ওরা অশান্তি শুরু করবে। তার থেকে বরং নতুন বউ নিয়ে দুটো দিন আমার বাসায় থাকবি, সুন্দর মুহূর্তগুলো উপভোগ করবি, ভালো মন্দ খাবি দাবি, তারপর বউ নিয়ে বাড়ি ফিরবি। জেনে শুনে ওই মধুরময় সময়গুলো হেলায় হারাবি না। জীবনে অনেক রাত আসবে বন্ধু, তখন সুখরাতেই যদি সুখী না হও তার জন্য সারা জীবন আফসোস করতে হবে। অনুপমা জেঠের হাত ধরে গাড়ি থেকে নেমে ধীরে ধীরে কালী মন্দিরে এলো। অনুপমাকে বধূ বেশে দেখে মুগ্ধতায় রূপায়ণের চোখ দুটো জুড়িয়ে গেল। এই মেয়েটা বাড়াবাড়ি সৌন্দর্য দেখে রূপায়ণের মাথা নষ্ট হয়ে জোগাড় হয়েছে। বুকের ভেতরটা মৃদু কাঁপনি। অনুপমা মুখ তুলে রূপায়ণের দিকে একটু তাকালো, মুচকি হেসে চোখ নামিয়ে নিল। গোবিন্দ রূপায়ণের বউকে দেখে নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, চাঁদের মতো সুন্দরী মেয়েটা কোত্থেকে জোগাড় করলে বন্ধু? তোদের বাড়ির সবাই নতুন বউয়ের রূপের আগুনে ঝলসে যাবো বন্ধু, বিশেষ করে তোর ছোট ভাইয়ের বউটা হিংসায় জ্বলে পুড়ে মরবে। রূপায়ণ চোরা এসে এগিয়ে গেল। জেঠিকে বলল, আসতে কোনো সমস্যা হয়নি তো আপনাদের? না বাবা, চলো, লগ্ন বয়ে যাচ্ছে। রূপায়ণ অনুপমাকে মা কালী সাক্ষী রেখে বিয়েতে বসালো।
পুরোহিত মন্ত্র পাঠ করছে। অনুপমা নকশা আঁকা পিঁড়িতে বসছে। পান পাতা দিয়ে মুখ ঢেকে এলো। সবার বলায় আস্তে আস্তে পান পাতা সরাতে শুভদৃষ্টি হলো। দুজন দুজনকে দেখে লাজুক হাসলো। মালাদান বদল হলো। জেঠু কন্যা সম্প্রদান করলো। অনুপমার হাত রূপায়ণের হাতে তুলে দিল। 7 পাক ঘুরে রূপায়ণ সাদা সিঁথিতে রূপায়ণের লাল রঙের সিঁদুর লেপটে দিল। অনুপমা আবেশে 2 চোখ বুজে ফেল। মনে মনে বলল, আমার মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত বরের দেওয়া সিঁথির সিঁদুর পড়তে পারবি ভগবান। রূপায়ণ নিচু কণ্ঠে বলল, তুমি এই মুহূর্ত থেকে একান্তই আমার হয়ে গেলে অনুপমা। আমাদের এই পবিত্র সংসার যেন 7 জন্ম অটুট থাকে। গোবিন্দ। রূপায়ণ অনুপমার অনেকগুলো কাপল ছবি তুলছিল। রূপায়ণ সবাইকে রাতে থেকে যেতে বলল। কেউ রাজি হল না। গোবিন্দর বাসা থেকে ভরপেট খেয়ে রাতে বাসেই চলে গেল। অনুপমা জেঠু জেঠিকে বিদায় দেওয়ার সময় অনেক কাঁদল। তারা সবাই চলে যেতে রূপায়ণ অনুপমার হাত দুটো আলতো করে ধরে বলল, মন খারাপ করো না, আমি সময় পেলে তোমাকে তোমার বাড়ি থেকে ঘুরিয়ে আনবো। গোবিন্দ বলল, বন্ধু অনেক রাত হয়েছে, বৌদিকে ঘরে নিয়ে যা, রেস্ট নেই। রূপায়ণ কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আজ কিন্তু কাল রাত্রি উল্টোপাল্টা কিছু করো না বন্ধু। কথাটা বলে গোবিন্দ ব্যস্ত পায়ে নিজের ঘরে চলে গেল। রূপায়ণ যে ঘরে শুতে দেওয়া হয়েছিল সেই ঘরটা গোলাপ রজনীগন্ধা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ঘরের মেঝেতে মোমবাতি দিয়ে লাভ আর্ট দিয়েছে। মোমবাতিগুলো মিটমিট করে জ্বলছে। রূপায়ণ বিড়বিড় করে বলল, শালা বাসরঘর সাজিয়ে ফেলেছে, আবার বলে উল্টোপাল্টা কিছু করিস না। রূপায়ণের সাথে একাকী ঘরে অনুপমার মিশ্র অনুভূতি হচ্ছে, ভালো লাগা, ভয়, লজ্জা। রূপায়ণ অনুপমার হাত ধরে খাটে বসিয়ে দিল। নিজেও পাশে বসলো। বলল, আমাকে এত ভয় পাওয়ার কিছু নেই অনুপমা, আমি তোমার প্রিয়জন হতে চাই। অনুপমা মাথা নেড়ে সায় দিল। রূপায়ণ আলতো করে অনুপমার মাথাটা নিজের বুকের মাঝে রাখলো। আবেগী কণ্ঠে বলল, শরতের এক পশলা বৃষ্টির মতো হঠাৎ করে আমার জীবনে আসার জন্য আমার ধুধু মরুভূমির মতো তৃষ্ণার্ত বুকে উষ্ণতার শীতল ছোঁয়া দিয়ে আমাকে নতুন এক সম্পর্ক, কিছু সুন্দর মুহূর্ত, সুখ সুখ অনুভূতির সাথে পরিচয় করে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক। অনুপমা মাথা উঁচু করে মায়াবী চোখ তুলে তাকালো। কাপা কণ্ঠে বলল, আমাকে অনেক অনেক কি? রূপায়ণ হাতের বাঁধন আর একটু শক্ত হলো। অনুপমা কেঁপে উঠল। রূপায়ণের পুরুষালী উষ্ণ স্পর্শে কেমন অবশ অবশ লাগছে। আবারও রূপায়ণের বুকে মাথা রাখলো। এই বুকে এত শান্তি কেন? রূপায়ণ আনমনে হয়ে বলল, শূন্যস্থানটা আজ বরং খালিই থাক, অন্য একদিন পূরণ করব। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো অনুপমা? বলুন। আমি কি তোমার জীবনে প্রথম পুরুষ? না মানে কখনো কাউকে মন দিয়েছো, ভালোবেসেছো? অনুপমা রূপায়ণের চোখের দিকে তাকিয়ে বলল, ছোটবেলা থেকে অনেক প্রেমের অফার পেয়েছি, একটু বড় হয়ে শারীরিকভাবে হ্যারাসমেন্ট হয়েছি, তবে কখনো কাউকে ভালোবাসিনি। একজনের পোস্ট পড়ে খুব ভালো লেগেছিল, সেই একজনটা কি আমি অনুপমা? উত্তরে অনুপমা লাজুক হাসলো। রূপায়ণ বলল, অনেক রাত হয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। কথাটা বলে রূপায়ণ ওভাবে অনুপমাকে বুকের মাঝে নিয়ে শুয়ে পড়ল। অনুপমা রূপায়ণের বুকে মুখ গুজে শুয়েছে। এই নিস্তব্ধ নিকষ কালো আধার রূপায়ণের বুকে হৃস্পন্দন শব্দ ছন্দ তুলছে। রূপায়ণ অনুপমার কপালে চুমু খেলো। কালকে কি আমার সাথে বাড়ি যাবে, না বৌভাত পর্যন্ত এখানে থেকে যাবে? অনুপমা মাথা তুলে তাকালো। বলল, আপনার কি ইচ্ছা? আমি অবশ্যই চাইব আমার বউকে নিয়ে আমার বাড়িতে বৌভাত করতে। স্মরণীয় মধুময় রাতকে ঘিরে দুজন মিলে জীবনের শ্রেষ্ঠ স্মৃতি জমাবো আমার ঘরে। বউ ভাতের দুপুরে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বউয়ের সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নেব। আপনার ইচ্ছেকে আমি সম্মান করি। আমি কাল আপনার সাথে যাব। রূপায়ণের খুব ভালো লাগলো। এরকম বুঝদার জীবনসঙ্গী প্রতিটা পুরুষের কাম্য। জীবনে প্রথম একটা মেয়ে এত কাছে এসেও ভেতরের কামুক পুরুষত্বটা একটু জেগে ওঠেনি। আসলে রূপায়ণ উঠতে দেয়নি, বরং অন্যরকম ভালো লাগা, মানসিক প্রশান্তি কাজ করছে। অনুপমাকে নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে নেওয়ার জন্য সারা জীবন পড়ে আছে, এভাবে জোর করে নেয়। রূপায়ণ অনুপমাকে ভালোবাসা দিয়ে নিজের করে নিবে। অনুপমার খুব ঘুম পাচ্ছে। রূপায়ণের সাথে পরিচয় হওয়ার পর থেকে রাত জেগে ফোনে কথা বলেছে দুটোতে। প্রিয় মানুষটার সারা জীবনের জন্য নিজের করে পেয়ে খুব শান্তি লাগছে। মানসিক প্রশান্তি নিয়ে দুজনে কথা বলতে বলতে ঘুমিয়ে গেছে। খুব ভোরে অনুপমার ঘুম ভেঙে গেল। কাছে কোথাও এক ঝাঁক পাখি মিহি শব্দে কিচিরমিচির করছে। রূপায়ণ অনুপমাকে জাপটে ধরে ঘুমিয়েছে। কতদিনের পুরনো অভ্যাস। অনুপমা ঘুমন্ত রূপায়ণকে বালিশ ঠিক করে শুইয়ে দিয়ে উঠে গেল। স্নান সেরে বসার ঘরে যেতেই গোবিন্দ
বউ রুম্পা বলল, কী গো ভালোবাসা দিবসে দুটিতে কেমন উদযাপন করলে? দাদা তোমায় গিফট দিয়েছে ভেবো না আবার। কাল আমরা বাসর ঘর সাজিয়েছিলাম। ভালোবাসা দিবস উপলক্ষে তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য ঘরটা ফুল মোমবাতি দিয়ে সাজানো হয়েছে। এই, তোমরা তো আবার উল্টোপাল্টা কিছু করে ফেলোনি? অনুপমা বউ খুব লজ্জা পেল, মুখ টিপে লাজুক সে ফিসফিস করে বলল, উল্টোপাল্টা কিছু করলে কী হবে দিদি? রুম্পা চোখ গোল গোল করে বলে, কী হবে মানে? বিয়ের রাতে কেউ করে নাকি? আজ রাতে তোমাদের কাল রাত্রি, আগামীকাল বউ ভাতের অনুষ্ঠান হবে, তবেই না বাসর হবে? সত্যি করে বলো তো কী করছো? অনুপমা লজ্জা লাগছে, আবার খুব মজাও লাগছে। রুম্পাকে আর একটু ভরকে দেওয়ার জন্য মুখটা কাদো কাদো করে বললো, সর্বনাশ হয়ে গেছে দিদি। রুম্পা আঁতকে উঠল, একা একা বকবক করতে লাগলো, সব দোষ গোবিন্দর। কেন ঘরটা ফুল টুল দিয়ে সাজাতে হবে? ভালোই হয়েছে। তুমি বা কেমন মেয়ে বলো তো? বর একটা আদর করে কাছে টেনেছে, আর তুমি সবটা। অনুপমা আচমকা রুম্পার মুখ চেপে ধরলো, হাসতে হাসতে নিচে কোণটা বলো, আসতে তুমি যা ভাবছো তার কিছুই হয়নি দিদি। এতদিনে মানুষটাকে এই চিনলে? সে অনেক ধৈর্যশীল, তা না হলে এতগুলো বছর একাকী কাটিয়ে দিতে পারতো না। রুম্পা ফস করে দম ছাড়লো, তুমি অনেক পাজি গো, এভাবে কেউ বলে? অনুপমা হেসে দিল, শাড়ির কুচি উঁচু করে ধরে পায়ের নুপুর দেখে বলো, কাল তোমাদের দাদা এই নুপুর জোড়া উপহার দিয়েছে। উমা কি সুন্দর! দাদা নিজে হাতে পরিয়ে দিছে তোমার পায়ে? হ্যাঁ, তবে কখন পরিয়েছে জানি না। সকালে ঘুম থেকে উঠে পায়ে নুপুর। দাদার সাথে তুমি অনেক সুখী হবে। মানুষটা সত্যি ভালো মানুষ। গোবিন্দ রুম্পা অনেক জোরাজোরি করলো রূপায়ণকে থেকে যাওয়ার জন্য। রূপায়ণ বলল, আমাদের জন্য অনেক করছিস বন্ধু। আজকে অনুপমাকে নিয়ে আমি বাড়ি যাব। সে তো যাবেই, কালকের দিনটা অন্তত থাক, কাল না হয় যাস। ওদিকে তো গোছাতে হবে, কাল গিয়ে কখন কি করব। আচ্ছা বেশ, তবে যাওয়ার আগে তোর মাকে একবার ফোন দে, দেখ কাকিমা কি বলে। রূপায়ণ নাম্বার ডায়াল করে ফোনটা কানের সাথে চেপে ধরল। নন্দিতা দেবী রিসিভ করতে ব্যস্ত কণ্ঠে বলল, রূপায়ণ কোথায় তুই? 2 দিন ধরে কি দোকানে যাস না? এদিকে তোর ফোনটা বন্ধ, তোর শরীর ভালো আছে তো বাবা? আমি ভালো আছি মা। বাড়ি কখন আসবে? আসবো, তবে একা নয়, দুজন। নন্দিতা দেবী চমকে উঠল, কাঁপা কাঁপা কণ্ঠে পড়ল, তুই বিয়ে করছিস রূপায়ণ? কয়েক সেকেন্ড নীরবতা, আস্তে করে বলে, হ্যাঁ মা। নন্দিতা দেবী কী বলবে ভেবেই পেল না। এই মুহূর্তে তার জন্য কেমন লাগছে, অনুভূতিটা কাউকে বলে বোঝাতে পারবে না, যাবে না। কই, অরূপের বিয়ের সময় তো এত খারাপ লাগেনি। রূপায়ণের বিয়ের কথা শুনে এমন লাগছে কেন? নন্দিতা দেবী আস্তে করে বিছানায় বসে পড়ল, আঁচলে বাঁধা চাবির গোছা ঝনঝনিয়ে উঠল। এই চাবির গোছা হয়তো কিছুদিন পর হাত বদল হবে। ভাবতেই মনটা তিক্ততায় ভরে উঠল। ক্লান্ত গলায় বলল, একা একা বিয়ে করলে ভাই বোনগুলোকে সাথে রাখলি না? কিভাবে সাথে রাখবো মা? আমার বিয়ের কথা শুনেই তো ওরা আমার সাথে কেমন ব্যবহার করেছে, তুমি দেখোনি? তবুও একবার বলে দেখতি। আমি কি ছোট মা, সবার হাতে পায়ে ধরে অনুমতি নিয়ে বিয়ে করতে হবে? নন্দিতা দেবী উত্তরে কিছু বলল না। তার কিছুই ভালো লাগছে না, খুব কান্না পাচ্ছে। মেয়েগুলো ঠিকই বলতো, রূপায়ণ বিয়ে করলে পর হয়ে যাবে, তখন আর মা বোনদের খাওয়াতে পড়াতে ভালো লাগবে না, মায়ের আঁচল ছেড়ে বউয়ের আঁচল ধরবে। ফোনটা রেখে একে একে 3 মেয়ে রূপা, দীপা, নিপাকে ফোন করে রূপায়ণের বিয়ের কথা ও আজ বউ নিয়ে আসার কথা জানালো। রূপা, দীপা কাছে বিয়ে হয়েছে, ওরা এলে বলে। নিপা একটু দূরে বিয়ে হয়েছে, অতএব আসতে দেরি হবে। তবে 3 বোন ফোনে মাকে যা তা বলছে। অরূপের বউ সীমা রূপায়ণের বিয়ের কথা শুনে অরূপকে ফোন দিল, বলল, এই তাড়াতাড়ি অফিস থেকে ছুটি নিয়ে চলে আসো, বরদাদাভাই বউ নিয়ে এলো বলে। বাড়িতে আজকে সেই সার্কাস হবে। আমার যে ভাবতেই কি আনন্দ লাগছে। তোমার বোনরাও আসবে। রূপায়ণ অনুপমকে সাথে নিয়ে যখন বাড়ির উঠোনে পা রাখল, তখন দুপুর গড়িয়ে গেছে। চড়া রোদে সরে গিয়ে শীতল ছায়াটা পড়ছে, বাতাসে শুকনো পাতা উঠছে। বসার ঘরে এসে দেখলো সবাই এসে গেছে। কতগুলো চোখ একসাথে রূপায়ণ অনুপমাকে পরখ করে দেখছি। রূপায়ণ শীতল কণ্ঠে মাকে বলল, বাহ, সবাই এসে গেছো, শুধু আমাদের আসতে একটু দেরি হলো, তাই না মা? দীপা বলে, কেন, এখন কি আমরা বাপের বাড়িতে আসতে পারবো না? তুই ঠিক করে দিবি আমরা কখন আসবো না আসবো? আমি কি তাই বলছি? রূপা বলো, তাই তো, তাই মিন করলি বড়দাদা ভাই? রূপায়ণ ফস করে দম ছেড়ে বলো, ভালো। নিপা এগিয়ে এসে বলল, এই মেয়ে, তুমি তোমার আধখানা ঘোমটা টেনে মুখ ঢেকে আছো কেন? আমার বড়দাদাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করছো, বাজারি মেয়েমানুষ কথাকার। রূপায়ণ ঠাস করে নিপার গেল থাপ্পড় মারল, রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, কি বললি তুই? বল কি বললি? বাজারি মেয়ে কাকে বলছিস? এই শিক্ষা দিয়েছি আমি তোদের? সবাই কান খুলে শুনে রাখ। রূপায়ণ অনুপমার এক হাত মুঠো করে ধরল, দৃঢ়কণ্ঠে বলল, এই মেয়ে তোদের বড় বৌদি হয়। যদি ওকে তোরা সম্মান দিয়ে কথা বলতে না পারিস তাহলে বলবি না, আর না হলে আমার বউয়ের সাথে কারো কথা বলার দরকার নেই, কারো না।
অরূপ তেরে এলো, বলল, তাই বলে তুই নিপার গায়ে হাত তুলবি? অন্যায় করলে 100 বার তুলব। ও আমার গুরুজন না যে অন্যায় করলেও চুপ থাকবো। আমার হাঁটুর বয়সী একটা মেয়ে, ও আমার বউকে এত বড় কথা বলার সাহস হয় কি করে? তোর বউকে এই একই কথা বললে তুই ছেড়ে দিতি? সেই ছোটবেলা থেকে তোদের কোলে পিঠে বড় করছি, নিজের রক্ত জল করা টাকা দিয়ে মানুষ করছি, তোকে ঘুষ দিয়ে সরকারি চাকরি পাইয়ে দিয়েছি, বোনগুলোকে ভালো ঘর দেখে বিয়ে দিয়েছি। আজ এই দিন দেখার জন্য ওরূপ? আর কি চাস তোরা সবাই আমার কাছ থেকে? আমি বিয়ে করছি, তোদের এত সমস্যা চেয়ে? বল বল আজকে। আজ প্রত্যেকের কাছে এর উত্তর চাই আমি। রূপায়ণ চিৎকার শুনে সবাই ভয় পেয়ে শুকনো ঢেক গেল। এই ঠান্ডা নিরীহ মানুষটা আজ এত রেগে গেল কেন? কখনো তো বরদাদা ভাই এতটা রাগ করে কাউকে দেখে না। সবাই বরদাদা ভাইয়ের শান্তশিষ্ট রূপ দেখে অভ্যস্ত। সীমা অরূপের টেনে এক কোণায় নিয়ে গেল, চাপা কণ্ঠে বলল, তোমাকে এত পাকনামি করতে কে বলছে? যা বলার তোমার বোনরা বলতো। তুমি মুখ বন্ধ রাখতে পারো না? এখন যদি বরদা ভাই রাগ করে আলাদা সংসার পাতে, তখন কি করবা? তোমার বোনরা দুদিন পর পর বেড়াতে আসে। আমি কিন্তু তোমাদের বোনদের বাড়তি ঝামেলা করতে পারবো না। অরূপ দমে গেল। সীমা ফিসফিস করে বলল, যা হচ্ছে হতে দাও, তুমি আর কিছু বলো না। নিপা কাঁদতে কাঁদতে নন্দিতা দেবীর মুখোমুখি দাঁড়ালো, বলল, তোমার বড় ছেলে আমায় মারলো মা, তুমি কিছু বললে না কেন? বিয়ে করে কুলাঙ্গারটা আমার গায়ে হাত তুলছে আর তুমি চেয়ে চেয়ে দেখছো? রূপায়ণ ঘুরে দাঁড়ালো। নিপাকে বলল, আমি কুলাঙ্গার? তোদের কথা ভেবে নিজের সগাল্লাদ বিসর্জন দেওয়া এই প্রতিদান পেলাম? বাবা যখন মারা যায় তখন তুই 7 মাসের বাচ্চা ছিলি নিপা। বদ্দাদা ভাইকে কুলাঙ্গার বলল? মা শুনছো? তোমার ছোট মেয়ে তোমার বড় ছেলেকে কুলাঙ্গার বলল। কেন বলল? কারণ সে আমার বউকে বাজারি মেয়ে বলে অপমান করছে, তাকে আমি থাপ্পড় মেরেছি দেখে। এই ভাই বোনগুলোর জন্য তুমি আমায় এতদিন বিয়ে করাওনি, তাই না মা? এরা বছরের পর বছর আমার রক্ত জল করা টাকাকে একটু একটু করে বড় হয়েছে। আজ যখন ওদের স্বার্থ টান পড়ছে, অমনি আমি কুলাঙ্গার হয়ে গেলাম? আমার মতো কোনো কুলাঙ্গার বড় সন্তান যেন তোমার মতো কোনো মায়ের গর্ভে জন্ম না নেয়। আমি বড় দেখে সারা জীবন সব কিছু থেকে বঞ্চিত করছো তুমি আমায়। তোমার প্রশ্রয়ে আজ তোমার ছেলে মেয়ে আমাকে এত বড় বড় কথা বলার সাহস পায় মা। অনুপমা চলো। নন্দিতা দেবী চোখের জল মুছে বলে, একটু দাঁড়াও, নতুন বউকে বরণ করব। কোনো দরকার নেই। রূপায়ণ অনুপমার হাতটা শক্ত করে ধরে সবার সামনে দিয়ে নিজের ঘরে নিয়ে গেল। ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে বলল, একটু দাঁড়াও। অনুপমা দরজায় হেলান দিয়ে চুপটি করে দাঁড়িয়ে রইল। চোখের জলে কাজল লেপটে গেছে। মানুষটা নিজের বাড়িতে এতটা লাঞ্ছিত অবহেলিত অনুপমার জানা ছিল না। অনুপমা মনে মনে শপথ করল, নিজের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আর কখনো মানুষটাকে কষ্ট পেতে দেবে না অনুপমা। ভালো মানুষগুলোর কপাল পোড়া হয় কেন কে জানে। রূপায়ণ একটা মোমবাতি জেলে অনুপমাকে বরণ করে নিল। ভেজা কণ্ঠে বলল, আমায় ক্ষমা করো অনুপমা, আমার জন্য তোমাকে এতটা অপমানিত হতে হলো।